হ্যালো ফ্রেন্ডস, আপনারা ভাবছেন যে আমি 14,140 ফুটে কি করছি। আমি এসেছি এখন নাথুলা পাসে। আর শুধু নাথুলা পাসই দেখবো না, আজকে আমি দেখবো ছাঙ্গু লেক এবং বাবা মন্দির, অবশ্যই নতুন বাবা মন্দির। আর এই তিনটের মধ্যে আজকে আপনাদের নাথুলা পাসটা একটু ভালোভাবে দেখাবো, কারণ নাথুলা পাসে আসার আগে বিউটিফুল সব সিনারি রাস্তার মধ্যে দেখতে দেখতে এলাম। আর একদম ছোট্টবেলার মতো বরফে স্লাইড করতে করতে তলায় নামলাম। এছাড়াও লোকেদের অনেক অ্যাক্টিভিটিস এখানে আমি দেখেছি এবং চুপি চুপি রেকর্ডও করে রেখেছি। তাই সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আর রাস্তাটা কিন্তু মিস করবেন না একদমই। যদি স্ক্রল করে করে এগোন তাহলে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে রাস্তা কিন্তু আপনাদের মিস হবে এবং অনেক সিনারিও মিস করবেন। একটা সুন্দর মোমেন্ট যেটা তৈরি করেছি সেটা আপনাদের জন্য। আর যেতে যেতে কাঞ্চনজঙ্ঘার যে এত সুন্দর ভিউ পেয়েছি, এটাও আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখুন। সকাল সকাল ঘুম থেকে উঠে উইদিন 6:30 আমি চলে এলাম ওয়াজরা স্ট্যান্ডে। আর এই ওয়াজরা স্ট্যান্ডটা হচ্ছে সিকিমের গ্যাংটকের যে স্ট্যান্ড, সেখান থেকে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। অবশ্যই পুরনো বাবা মন্দির না, নতুন বাবা মন্দির। তো আপনারা তাড়াতাড়ি আসলে সিটটা ভালো পাবেন, সামনে বসতে পারবেন, কারণ এখানে রোটেশনের সিট থাকে। যেহেতু আমি এটা শেয়ারিং গাড়িতে ছিলাম, সিট রোটেশনে ছিল। কখনো আপনি মাঝখানে থাকবেন, কখনো আপনি সামনে থাকবেন, কখনো আপনাকে পেছনে বসতে হবে। বিউটিফুল একটা হোপ নিয়ে গাড়িতে উঠে বসে বললাম এবং সুন্দর সিনারি দেখতে দেখতে আমাদের প্রথম গন্তব্য নাথুলা পাসের দিকে এগোতে থাকলাম। রাস্তায় নাকি খুব বরফ হবে এটা শুনেছিলাম, কিন্তু রাস্তায় আরো যে কি কি চমক আছে সেটা একটু সঙ্গে থেকে দেখুনই না, অনেক চমকই আছে। যাই হোক, যেতে যেতে গাড়িটা একটা জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো এবং খুব সুন্দর সিনারি দেখে আমিও গাড়ির বাইরে বেরোলাম এবং নিজের ক্যামেরা নিয়ে শুট করতে চালু করলাম। তো দেখুন কেন গাড়ি দাঁড়ালো এখানে, এবং সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে। এত মনোমুগ্ধকর সিনারি দেখে আমি দাঁড়াতে পারলাম না, চটপট অনেকগুলো স্টিল পিকচার নিয়ে নিলাম। এত সুন্দর সিকিমকে ঢেলে দিয়েছে ভগবান, মাঝে মাঝে তাই ভাবি। এখানে পারমিট করতে দাঁড়ায় খানিকক্ষণ টাইম লাগে, যত তাড়াতাড়ি পারমিট হয়ে যায় তত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। সুতরাং যত কুইকলি গাড়ি ছাড়বে তত সুবিধা হচ্ছে এখান থেকে পারমিট করে নিয়ে উপরে চলে যাওয়া। নাহলে নাথুলাতে অনেক লাইন পড়ে যায়। আজকে এমনি সানডের দিনে প্রচুর লাইন পড়ে। একটা বিউটিফুল স্পট দেখেছি, দেখে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ালাম তো আমি নিজে না, ড্রাইভারই দাঁড় করালো। তার জন্য হলোটা কি, আমার একটুখানি ছবি তোলা হয়ে গেল, এটা হচ্ছে ব্যাপার। যেটা বলছিলাম, সিকিমকে নেচার একদম ঢেলে দিয়েছে। যে কোনো জায়গায় আপনি ঘুরবেন সিকিমের, এত সুন্দর লাগবে, মনটা খুবই আনন্দ হয়ে যাবে। পারমিট কাটার পর সবার হাতে একটা করে টিকিট ধরে দিল, যেটা ওখানকার গেট পাস। এটা নাকি দেখিয়ে ওই জায়গায় ঢুকতে হয়, তবে আমাকে কোথাও দেখাতে হয়নি। অবশ্যই টিকিটটা রাখবেন সঙ্গে। শুরুতে আপনাদের যে কথাটা বলেছিলাম যে জার্নিটা একদম স্কিপ করবেন না, জার্নিটা এত সুন্দর জার্নি, এর পরতে পরতে যেন একটা রোমাঞ্চ। যতই আমি এগোচ্ছি ততই টোপোগ্রাফি চেঞ্জ হচ্ছে। এখন যেমন টোপোগ্রাফিটা লাশ গ্রিন, এবং গ্রিনের যে কত রকম শেড হয় সেটা না দেখলে বোঝাতে পারবো না। আমি নিজের চোখে দেখেছি, ক্যামেরা কিভাবে ধরলাম আর আপনারা কিভাবে দেখছেন সেটা আপনারাই বলতে পারবেন আপনাদের কমেন্টসে। তবে এত সুন্দর নীল আকাশ, তার নিচে গ্রিন, এবং একটু পরেই টোপোগ্রাফি ল্যান্ড একদম চেঞ্জ হয়ে যাবে। একটু স্কিপ না করে দেখবেন। আমার এই জার্নিটা এত ভালো লাগে যে জার্নিটা না দেখে আমি পারলাম না। মাঝে মাঝে আমার মনে হয় যে জার্নি দেখতে দেখতে হয়তো আপনারা মনোটোনাস ফিল করবেন, তাই জার্নিটা স্কিপ করেও ভাবছিলাম। তারপরে নিজেই ভাবলাম এত সুন্দর যখন আমার লাগছে, একটু আপনাদের দেখাই না, আপনাদের কীরকম লাগে না। কমেন্ট বক্সে একটু ফিডব্যাকটা আপনারা দিলেন। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, সবুজ দেখলে কারোর খারাপ লাগে না, কারণ সবুজ আপনার মনকে পজিটিভিটি এনে দেয় এবং পজিটিভিটি থেকে ভালো কাজ করবার মনে জাগে উৎসাহ, এবং সেই উৎসাহে আপনাকে অনেক দূরে নিয়ে যায়। তো যাই হোক, কথা না বেরিয়ে আবার ফিরি রাস্তাতে। এই রাস্তাটা মেনটেন করছে বর্ডার রোডস অর্গানাইজেশন, এবং এত সুন্দর রাস্তা, যেরকম চওড়া সেরকম পিচ ঢালা রাস্তা, দুদিকে নেচার একদম ঢেলে দিয়েছে ভরপুর, আর মাঝখান দিয়ে এই বর্ডার রোডস অর্গানাইজেশনের তৈরি হওয়া রাস্তা। এই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি, এবং গাড়ির খুব ভালো স্পিডও ছিল। বুঝতে পারছিলাম না কোন দিকে খাদ, কারণ রাস্তাটা এতটা চওড়া
ইনফ্যাক্ট আমরা যখন নর্থ বেঙ্গলে কিংবা সিকিমের অন্যান্য জায়গায় ঘুরি তখন দেখি পাহাড়ের বাঁকে বাঁকে একদিকে চওড়া খাদ তলায় নেমে গেছে এবং খাড়াই পাহাড় বাঁদিক ডান দিক ঘুরতেই থাকে। কিন্তু এখানে রাস্তাগুলো দেখে মনে হচ্ছে পুরোটাই যেন প্লেন ল্যান্ড এবং আমরা ভ্যালির মাঝখান দিয়ে যাচ্ছি। এত সুন্দরভাবে পাহাড়গুলো কাট করছে, আর তার সঙ্গে সঙ্গে আকাশের রংটা দেখুন নীল। একটা পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ারে খানিকক্ষণ থাকতে পারলে দেখবেন লাংসের ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, এই কারণে যে অক্সিজেনটা আমার নাকে আসছে সেটা একদম ফ্রেশ। যদিও এখানে অনেক ভেহিকল চলে, তা সত্ত্বেও নেচার এত ঢেলে দিয়েছে, এত গাছপালা, যে আপনার দেখবেন নিঃশ্বাস প্রশ্বাসটাই অন্যরকম লাগবে। এইসব দেখতে দেখতে আমরা উঠতে থাকলাম এবং এই উঠতে উঠতেই অনেক রকম কথা ভাবছি। ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল, সেটা দেখে আমাকে বুঝতেই পারছেন। আমি কিন্তু ভেতরেও বেশ ভালো মোটা গেঞ্জি পরেছিলাম। তো আপনারা যারাই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস যাবেন তারা কিন্তু ওয়েল অ্যাডভান্স ভালো শীতের কাপড় নিয়ে যাবেন, ভালো জ্যাকেট পরবেন, পারলে হাতে গ্লাভস নেবেন। আমি গ্লাভস না নিয়ে খুব বিপদে পড়েছিলাম, কারণ বরফ ধরতে বড্ড কষ্ট হয়। এবং মাথায় টুপি এবং মাফলার তো অবশ্যই রাখবে। এবার ভাড়ার কথায় আসি। ভাড়ার কথা আমার নিয়েছিল 1000 রুপিস, যেহেতু আমি হোটেল থেকে নিয়েছিলাম। আপনারা যদি শুধু গাড়িওয়ালাকে ডাইরেক্ট বুক করেন তাহলে হয়তো কিছু কম হতেও পারে, এটা ডিপেন্ড করে। আর এটা হচ্ছে আমি যেটা বললাম সেটা শেয়ারিং আসবেন। আর যদি আপনারা গাড়ি বুক করে আসেন তাহলে আপনাদের ভাড়া পড়ে যাবে 6500। আর যদি নাথুলা পাস পর্যন্ত যান তাহলে 7500। এটা বড় গাড়ির ভাড়া। ছোট গাড়িতে আসলে 500 টাকা মতো আরো কম লাগে। তবে পারমিটগুলো কিন্তু আগের দিনে করে রাখতে হবে। আপনার ভোটার কার্ড, মাইন্ডেড ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড চলবে না। ভোটার কার্ড, পাসপোর্ট এগুলো ভ্যালিড এখানে আছে। আধার কার্ড দিলে কিন্তু ওরা বানাতে পারবে না। তো এইভাবে আপনার বুকিংটা হবে, পাসটা রেডি হবে এবং সেইভাবে আপনাকে নিয়ে যাবে নাথুলা পাসে। এবার বুঝতে পারছেন চমকটা কোথায় এলো? রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ইনার দর্শন এবং গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। রবীন্দ্রনাথ আপসে আপই মুখ থেকে বেরিয়ে এলো, আটকাতে পারলেন না। বিশ্বাস করুন, এই যে কাঞ্চনজঙ্ঘার একটা দৃশ্য, এটা যে হঠাৎ করে আপনি দেখতে পাবেন, এটা কিন্তু বিশাল একটা লাক ফ্যাক্টরের ব্যাপার। কাঞ্চনজঙ্ঘা এমনই একটা মাউন্টেন যেটাকে আপনি সবসময় দেখতে পাবেন না, কিন্তু যদি দেখতে পান তাহলে মনটা একটা অন্যরকম আনন্দে ভরে যাবে। এবং এটা নাকি আশীর্বাদ, মানে নেপালি লোকেরা কাঞ্চনজঙ্ঘাকে শিবের রূপ ভাবে এবং হোলি মাউন্টেনের একটা দৃশ্য, একটা দেখা মানে একটা বিশাল বড় আশীর্বাদ, যেটা ওরাও মানে এবং আমরা বহু বছর পাহাড়ে যেতে যেতে আমরাও মানি। সো কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য স্যাক্রেড মাউন্টেন ফর অল অফ আস। এইভাবে দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা আমরা আবার এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের প্রথম গন্তব্য, যেটা আগেও বলেছি এখনো বলছি, নাথুলা পাস। রাস্তায় যেতে যেতে বুঝতেই পারছেন যে টোপোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে, মানে ল্যান্ডস্কেপটা একদমই আলাদা হয়ে গেল। হঠাৎ করে দেখলেন যে গ্রিনারি থেকে আস্তে আস্তে রকিস হয়ে যাচ্ছে এবং এরপরও আরো চমক আছে। বুঝতেই পারছেন যে বরফের কচি রাস্তার দিকে ভর্তি এবং অনেকগুলো বরফ। কালকে রাত্রিবেলা ইনফ্যাক্ট শুনলাম যে হেভি স্নোফল হয়েছে এবং অনেক বরফ নাকি নাথুলাতে জমা হয়েছে। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড ওই সময় ছিলাম। আর আপনারা যদি আমার সঙ্গে ভিডিওতে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই এক্সাইটেড আশা করি যে বরফটা দেখবার জন্য। এই পাহাড়ের রাস্তা আমি আপনাদের নিচে করে দেখাচ্ছি কারণ এই নালাগুলো বরফে ভর্তি হয়ে থাকে। একটু পর থেকে দেখবেন টোপোগ্রাফিটা চেঞ্জ হবে এবং আরো বরফ বাড়বে। তো যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, যেটা আমাদের ফার্স্ট স্টপ। যেখানে আপনারা জুতো টুতো সব নিতে পারবেন বরফে যাওয়ার জন্য এবং খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ এরপরে খাওয়া দাওয়াটা ঠিক পাওয়া যায় না। ইনফ্যাক্ট নাথুলাতে তো কোনো খাওয়া দাওয়াই পাবেন না, একটু আধটু চাটা পেলেও পেতে পারেন। তাই এখানে হচ্ছে ফার্স্ট স্টপ। এখানে আপনাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে জ্যাকেট ভাড়া নিতে পারেন, জুতো ভাড়া নিতে পারেন। এখানে জুতো ভাড়া 100 টাকা করে নেয়। নাথুলার ওপরে গেলে ওখানেও কিছু কিছু জায়গাতে পাওয়া যায় 200 টাকা করে। তো এখান থেকে আমার মতে চেঞ্জ করে নেওয়া ভালো।
এই যে দোকানটা, এই দোকানের মধ্যে প্রচুর জ্যাকেট আছে। এখান থেকে আপনারা মোটা ফারের জ্যাকেট নিতে পারেন। আপনারা যদি গ্লাভস ভুলে যান গ্লাভস নিতে পারেন। তো এই ভদ্রলোক থাকে নিচে গ্যাংটকে, কিন্তু এখানে রোজ আসে, সার্ভিস দেয় মানুষজনদের। এটা আমাদের ফার্স্ট ব্রেক। এর আগে একটা ব্রেক ছিল না, হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, তাই সব গাড়িগুলো লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো। আমরা আনন্দ করে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, খানিকক্ষণ আগে আমি দেখালাম। মানে বেশ মন ভরে গেল। মানে এই যে গোটা ট্যুরের মধ্যে সেকেন্ড টাইম দেখলাম। ফার্স্ট টাইম ওই পেশক টি গার্ডেনে দেখেছিলাম, আর সেকেন্ড টাইম এটা। তো মানে যা দেখলাম ভিউ, অসাধারণ ভিউ। আর এখন একটা ব্রেক নিয়েছি, এই ব্রেকেতে এখানে চাটা এইসব খাওয়া যাবে। দাঁড়ালাম এখানে, কেউ কেউ চেঞ্জ টয়লেটে যায় এইসব করবার জন্য। ফার্স্ট ব্রেক 16 মাইল জায়গাটার নাম। আর এখানে একটু কফি খেলাম। আমি বেশি কিছু খেলাম না সকাল থেকে, হোটেল থেকে একটু বিস্কিট ফিস্কিট খেয়ে এসেছি। দেখি ওপরে গিয়ে যদি মোমো টোমো খাবো। এখন খেলে ডিসকমফর্ট লাগবে। তো ব্রাইট সানি লাগছে, আর প্রচণ্ড চিলিং হাওয়া। দেখে বুঝতেই পারছেন, মাথায় টুপি, গলায় ডাবল করে জড়িয়ে রেখেছি, গলাটা ব্যথা করছে, আর গলা কেঁপে কেঁপে আসছে, এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর এটা অ্যাম্বিয়েন্সটা তো আপনাদের দেখালাম। নদীর শব্দটা একটু শুনুন। বিউটিফুল একটা শব্দ, আরামসে নদী বয়ে যাচ্ছে নিজের ফ্লোতে একদম। তো এইটা আপাতত স্ট্যান্ড দিল। তো এরপরে মনে হচ্ছে নাথুলা নিয়ে যাবে, আগে মনে হচ্ছে না ছাঙ্গুলেকে দাঁড় করাবে। তো দেখি, দেখা যায়। কিন্তু থেমে থেমে যাচ্ছে, ভালোই লাগছে। খুব একটা হেক্টিক জার্নিটা করছে না, এটা খুব সুন্দরই লাগছে। দেখি এবার এনজয় করতে করতে সঙ্গে থাকুন। যেরকম আমি দেখবো সেরকম আপনাদের দেখাবো। আপনারা দেখে বলবেন কীরকম লাগছে এই ভিডিওটা। ওকে, সঙ্গে থাকুন। এবার আমরা গাড়ি স্টার্ট দেবে, বেরোবো। অল্টিটিউড যত বাড়তে থাকলো, ল্যান্ডস্কেপও তত চেঞ্জ হতে থাকলো। রকি ভাবটা বেশি, গ্রিনারিটা কম, এবং সাদা ভাব আস্তে আস্তে বাড়তে থাকলো। কারণ যত উপরে উঠবো টেম্পারেচার ঠান্ডা হবে এবং বরফ দেখতে পাবো। এই বরফের জন্য আমরা কোথায় কোথায় যাই। কখনো আমরা চলে যাই মানালি থেকে রোটাং পাসে, কখনো চলে যাই সিমলায় উইন্টারে, কখনো যাই কল্পা, কিন্নর, কখনো বা কৈলাস, কখনো বা কেদার। তো যেখানেই যাই বরফের খোঁজে খুব পরিশ্রম করতে হয়। তো আজকে পরিশ্রমটা অপেক্ষাকৃত কমই হয়েছে, কিন্তু এত সুন্দর লাগছে। যত যাচ্ছি তত দৃশ্য চেঞ্জ হতে থাকছে, এবং বরফের মাত্রাটা বাড়ছে, এবং ঠান্ডাও তার সঙ্গে সঙ্গে খুবই বাড়ছে। সুতরাং বারবার বলেছি, এখনো বলছি, ঠান্ডার জিনিসপত্র কিন্তু অবশ্যই নেবেন। আর এখানে দেখছেন অলরেডি কিছু গাড়ি দাঁড় করিয়ে লোকজন আইস নিয়ে খেলা চালু করেছে। তো এখানে আমাদের গাড়ি দাঁড়ানো না। যদি আপনারা শেয়ার কার না করে ফুল রিজার্ভে গাড়ি নেন, তবে একটা সুবিধা কি, যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারবেন। আপনি ড্রাইভারকে বললেই দাঁড়াবে। আর যখন আপনারা শেয়ারে আসেন, তখন ড্রাইভার নিজের মর্জি মতো দাঁড়ায়, এবং টাইম লিমিটটাও নিজের মর্জি মতো বেঁধে দেয়। কখনো কখনো টাইম লিমিটটা শর্ট হয়, কিন্তু কিছু তো কম্প্রোমাইজ করতেই হবে। যখন আপনি এত কম খরচায় যাবেন, আপনার লাগছে 900 থেকে 1000 টাকা, আর ওখানে লাগছে 7500 টাকা। তো ডিফারেন্স তো কোয়ালিটির একটা থাকে, যেটা সব জায়গায় থাকে। দেবে আর নেবে, মিলাবে মিলিবে, ভাবতেই তো হবে বন্ধু। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা যারা ব্রিদিং প্রবলেমে ভোগেন, তারা কিন্তু অবশ্যই একটা অক্সিজেনের জার ক্যারি করবেন। যেটা অক্সিজেনের জার পাওয়া যায় মোটামুটি, যদি প্লেন্স থেকে নিয়ে যান 300-350 টাকা পেয়ে যাবেন। ওখানে গেলে আপনাকে পাবেন আপনি 500 টাকায়। তো ওইগুলো রাস্তাতে যেখানেই দাঁড়াবেন এবং যেখানেই ভিড়ভাড়টা হয়, সেখানেই দেখবেন ক্যান বিক্রি করছে। ওই ক্যানগুলো আপনারা ইজিলি ক্যারি করতে পারেন, পোর্টেবল ক্যান অক্সিজেন। এছাড়া কোকা 30 যদি নিতে পারেন আরও ভালো। কোকা 30 একটা হোমিওপ্যাথিক ওষুধ, আপনার ব্লাডেতে অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেয়। সুতরাং অক্সিজেনের জন্য আপনার শ্বাসকষ্টটা হবে না। এই কারণে হবে না, কারণ আপনাকে অল্টিটিউডে উঠলে অনেক সময় কি হয়, যে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। আর যারা স্মোকিং করেন তাদেরকে বলছি, প্লিজ স্মোকিংটা অ্যাভয়েড করবেন এসব জায়গায়। কারণ স্মোক করলে এমনিই আপনার শর্টেজ অফ ব্রেথ হয়, আরও শর্টেজ অফ ব্রেথ হবে যদি এইসব জায়গায় করেন। দেখতে দেখতে পাহাড়টা সাদা হতে চালু হয়ে গেল, এবং বরফের মাত্রা বাড়তে চালু করলো। যেরম যেরম একটা করে পাহাড়ের বাঁক ঘুরছে, আর সেরম সেরমভাবে বরফের মাত্রাটাও বাড়তে থাকছে। সিকিমে একটা এরিয়া পর থেকে এখানে আর্মি এরিয়া চালু হয়ে যায়, এবং আর্মি ক্যান্টনমেন্টই ভর্তি ম্যাক্সিমাম এসব এরিয়াতে। কারণ এখানে একটা সময় খুব ল্যান্ডস্লাইড হতো। আমি নিজেই ল্যান্ডস্লাইডে পড়েছিলাম 2009 সালে, যখন আমি ছাঙ্গু লেক থেকে নামছিলাম।
তখন আর্মি এসেই সেই ল্যান্ডস্লাইডটা ক্লিয়ার করে এবং আমাদেরকে যেতে সাহায্য করে। তাই আর্মি ছাড়া গতি নেই। উই স্যালিউট দ্য ইন্ডিয়ান আর্মি অলওয়েজ অ্যান্ড ফর এভার। কারণ ওরা আছেই বলেই আমরা আজকে এত আরামভাবে আছি। দেখতে দেখতে একটা লেক দেখতে পাচ্ছেন। এটা ছাঙ্গু লেক নয়, কারণ ছাঙ্গু লেক ছাড়াও ওখানে আরও 2-3টে লেক আমি দেখেছি আছে, জলাশয় আছে। একটা জিনিস আশ্চর্য লাগবে আপনারা দেখবেন, চারিদিকটা ফ্রোজেন থাকে অথচ লেকের ওয়াটারটা কিন্তু ফ্রোজেন নয়, এবং লেকে অনেক লিভিং ক্রিয়েচার্সও আছে, এটাও মানতে হবে। ফিজিক্সে একটা টার্ম আছে, অ্যানামোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। মানে ওয়াটার যতই আপনি ফ্রিজিং পয়েন্টে চলে যাক, একটা ওপরে আইস থাকার পরে একটা লেভেলের তলায় ওয়াটারটা লিকুইড ফর্মেই থাকে, কারণ ডিপ ক্রিয়েচার্স ওখানেই থাকে। তো যাই হোক, আমরা উঠতে থাকলাম এবং আর্মি ক্যান্টনমেন্টের যেসব জায়গাগুলো দেখতে থাকলাম। তো এই স্পটে আপনার ফার্স্টে পড়বে ছাঙ্গু লেক। আমরা ছাঙ্গু লেক তো দাঁড়াবো না, তারপরে আমরা যাব হচ্ছে নাথুলা পাস, এবং নাথুলা পাস যত কাছে আসছে তত মনটা যেন আরও কীরকম হচ্ছে। আস্তে আস্তে টোপোগ্রাফিটা সাদা থেকে সাদা তরও হয়ে যাচ্ছে। একটা নতুন বাংলা শেখালাম। অ্যাকচুয়ালি এরকম কোনো বাংলা আছে কি আমার জানা নেই, আমি আবেগের খেয়ালে বলে গেলাম। না, তবে আস্তে আস্তে টোপোগ্রাফিটা পুরো সাদা হয়ে যাচ্ছে, ল্যান্ডস্কেপটা দেখতেও ভালো লাগছে, অন্যরকম লাগছে। কারণ আমরা বললাম না একটু আগে যে বরফ খুঁজতে খুঁজতে বাঙালি এবং মানুষ কোথায় কোথায় যায়, অথচ বিদেশের লোকেদের কাছে অন্যরকম। তারা বরফ চায় না, কারণ বাড়ির সামনে বরফ হয়ে থাকে। সকালে উঠলো, দেখলো গাড়ির ওপর বরফে ভর্তি, রাস্তায় বরফে ভর্তি, ভোরবেলা থেকে নুন ছেটায়। এইসব জায়গাতেও নিশ্চয়ই এরকম করে। আর্মিরা যখন বেশি বরফের রাস্তাগুলো ভরে যায়, তখন আর্মিরাই আমাদের গতি। আমার শেয়ার গাড়িতে আসা আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি একা এসেছি। কুহু এবং তাসু কেউই আসতে রাজি হলো না। ওরা দুজনেই হোটেলে একদম ল্যাদ খাচ্ছে, কারণ এই গোটা ট্যুরটাই ওরা ঘুরে বেড়াচ্ছে, তো একদম আসতে রাজি হলো না। তবে অনেক কিছু মিস করলো, এটা আমি বলছি। কুহু আর তাসু, তোমরা যদি আমার ব্লগটা দেখো তাহলে কিন্তু আমি বলছি খুব মিস করেছো, এবং আপনাদেরও বলছি এই ব্লগটা পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। আমার এটা মন বলছে অনেকে হয়তো এই ব্লগটা দেখে টিকিটও কেটে ফেলবে। তো যাই হোক, আপ টু মে ফার্স্ট উইক পর্যন্ত বরফটা থাকে, তারপর আস্তে আস্তে বরফটা গলতে চালু করে। তবে খুব ঠান্ডা থাকে, কিছু কিছু জায়গা বরফ আপনারা পাবেন। আর যদি নর্থ সিকিমে যান তাহলে তো মেতেও বরফ পাবেন। তো যাই হোক, এপ্রিল মাসের এই সময়টা যদি আপনারা অ্যাভেল করতে পারেন তাহলে বরফটা অনেক বেশি পাবেন। আর রাস্তা দুর্দান্ত। আগেন স্যালিউট টু বর্ডার রোডস অর্গানাইজেশন ফর মেনটেনিং সাচ ওয়ান্ডারফুল রোড। আগে এরকম রোড ছিল না, আগে আমি গেছিলাম অনেক বছর আগে, তখন এরকম রোড ছিল না, অনেকই ভাঙা রোড। তো দিন যাচ্ছে আর উন্নতি হচ্ছে। সিল্ক রুটের যে লিগেসিটা, এটা মেনটেন করে গেছে। সেই পাহাড়ের বাঁকে ঘুরতে ঘুরতে আমি ওপরের দিকে উঠছি, এবং মাঝে মাঝে ভাবি যে মহাপ্রস্থানের পথে যখন পাণ্ডবেরা গেছিল তারা কোন দিক দিয়ে উঠেছিল। এটা নয় সিল্ক রুট ছিল, হিউয়েনসাং এসেছিল, কিংবা টিবেটের সঙ্গে ইন্ডিয়ার যোগাযোগ স্থাপন ছিল। তারপরে আস্তে আস্তে যখন টিবেট ক্যাপচার করলো চায়না, তখন চায়নার সঙ্গে ইন্ডিয়ার যোগাযোগ হলো। যদিও এই যে পাসটা অনেক অ্যাট্রোসিটিস দেখেছি, কারণ এখানে দুটো যুদ্ধ হয়েছে, দুবার হয়েছে, 1962-তে এবং 1967-এ। ইন্ডো চায়না ওয়ার, যেটা সিনো ইন্ডিয়ান ওয়ার বলে, সেই ওয়ারটা এই সময়টা হয়েছে। এবং 1967-এ প্রচুর গোলাগুলি হয়েছে এবং দুদিকেরই প্রচুর লোক মারা গেছে। তো সেসব গল্প আমি বলবো। আগে তো জায়গায় পৌঁছাই, জায়গাটা আপনাদের দেখাই, কীরকম লাগছে আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে। এত সুন্দর জায়গা, নিশ্চয়ই খারাপ লাগার কথা না। তো এই যে সাইট সিনটা, এই সাইট সিনে আপনার 900 টাকায় 3টে জায়গায় কভার থাকে। অ্যাকচুয়ালি এই নাথুলা পাস, বাবা মন্দির নিউ এবং ছাঙ্গু লেক, এই 3টে জিনিস প্যাকেজ করে 900 টাকায়। শুধু নাথুলা দেখায় না। আর যদি আপনি শুধু নাথুলা আর বাবা মন্দির আসেন কোনো প্যাকেজ গাড়ি করে, তাহলে আপনার 4000 টাকার মধ্যে হয়ে যাবে। একটা ছোট গাড়ি করবেন, হয়ে যাবে। কিন্তু নাথুলা যখন আসতে যাবেন তখন কিন্তু ছোট গাড়িতে হবে না, তখন বড় গাড়ি লাগবে। অবশেষে নাথুলায় চলে এলাম। 14,140 ফুট। We have come to Nathula, the border of India and China, Silk Route entrance. নাথুলা পাশে নামলাম, মানে যেন ফ্রিজের মধ্যে ঢুকে গেলাম। প্রচুর ঠান্ডা এখানে, দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, নাথুলা যখন এসছি, তখন নাথুলার ব্যাপারে আপনাদের যদি কিছু না বলি তাহলেও তো খারাপ। তো শুরু করা যাক নাথুলার গল্প। নাথুলা পাস হচ্ছে একটা পাস যেটা ডংকিয়া রেঞ্জ, হিমালয়ের চায়নার ইয়াডং কাউন্টি, যেটা কি টিবেটে আছে, তার মধ্যে আর ইন্ডিয়ান স্টেটের মধ্যে একটা যোগাযোগ স্থল। মানে
ডংকিয়া রেঞ্জটার নাম এবং ইয়াডং হচ্ছে কাউন্টিটার নাম, যেটা অ্যাকচুয়ালি টিবেটে ছিল। যখন চায়না টিবেটকে ক্যাপচার করেনি তার আগে থেকেই এই যোগাযোগ মানে পাসটা ছিল বিটুইন সিকিম অ্যান্ড টিবেট। তখন তো সিকিম ইন্ডিয়ার আন্ডারে ছিল না, 1975-এ ইন্ডিয়ার আন্ডারে সিকিম আসে। তারপরে এটা ইন্ডিয়ার এবং চায়নার যোগস্থল হয়ে যায়। অ্যাকচুয়ালি এই রুটটা দিয়ে আগে সিল্ক রুট বলা হতো এবং এটা দিয়ে আগে ট্রেডিং হতো, মেনলি সিল্কের ট্রেডিং হতো এবং ওদের দেশে যেসব জিনিসগুলো পাওয়া যেত ফ্রম টিবেট টু ইন্ডিয়া এটা আসতো ভায়া সিকিম, when সিকিম ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট কিংডম, when সিকিম ইউজ টু হ্যাভ আ কিং, রাইট? তো ওই সময়কার এই যে রুটটা, এই রুটটা পরে এটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অনেকভাবে হয়েছে। তো এই রুটটা তখন থেকেই চালু হয় বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো যাই হোক, এই রুটটা যে সিল্ক রুটটা যেটা তৈরি ছিল ওটা তো ট্রেড ছিল, কিন্তু প্রায় 40 বছর ধরে এই ট্রেডটা বন্ধ করে রেখেছিল। আবার এই ট্রেডটা 2006-এ চালু হয়। এটা কারণ হচ্ছে আমাদের মানে আগের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ীজির আমলে, উনি 2003 সালে চায়নায় গেছিলেন। যুদ্ধ চায়না হয়ে যাওয়ার পরে যখন গেছিলেন 2003-এ, তখন একটা ট্রিটি হয় ওদের সঙ্গে যে না, এই পাসটা আবার খুলে দেওয়া হোক এবং এই পাসটা দিয়ে আবার ট্রেড চালু হয়ে যাক। তখন ইন্ডিয়ার আর চায়নার রিলেশনশিপ আস্তে আস্তে সুধরাতে চালু করলো এবং গিফটের আদান প্রদানে এটা চালু হলো। আমাদের এদিককার যে সিকিমের তখন দেন চিফ মিনিস্টার ছিলেন মিস্টার পবন চামলিং এবং পিপলস লিবারেশন আর্মি অফ চায়নার যিনি একজন আর্মি ছিলেন, উনি একটা সিগারেটের প্যাকেট এক্সচেঞ্জ করলেন এবং মিস্টার পবন চামলিং ওনার ঘড়িটা ওনাকে দিল। তো এইভাবে ট্রেডের শুরুটা আবার হলো ফ্রম দ্য ইয়ার 2006। তো এই হচ্ছে মোটামুটি নাথুলার রিসেন্ট ইতিহাস। কিন্তু নাথুলার যে পুরনো ইতিহাস অনেক ব্লাডশেড দেখেছে, অনেক ব্লাডশেড। সেই ব্লাডশেডটা আপনি 1961-এর যে সিনো ইন্ডিয়ান ওয়ার যেটা, সেটা বলতে পারেন, কিংবা 1967-এর ইন্ডো চায়না ওয়ার। প্রচুর হেভি গোলাগুলি হয়েছে, দুটো দলেরই লোক মানে ইন্ডিয়া এবং চায়নার দুদিকের লোকই মারা গেছে। তো আমরা এই দেখতে দেখতে আস্তে 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 করে আমরা উঠে পড়ছি। আর বন্ধুরা, এত সব সিরিয়াস কথার মধ্যেও আপনারা কি এটা লক্ষ্য করছেন যে অনেকে খালি গায়ে হয়ে এই বরফের মধ্যে ডন মারছে, আবার কেউ কেউ স্লাইড করছে? অবশ্য স্লাইড আমিও করেছি, কারণ এইসব জায়গায় গিয়ে একটু ছোটবেলা ফিরে না গেলে বড্ড কষ্ট পাবেন। পরে এসে ভাববেন হোটেলে যে একটু বাচ্চাবেলার অ্যাক্টিভিটিসগুলো করলাম না, যেমন একটা বল বানিয়ে, আইস বল বানিয়ে একে অপরকে ছোঁড়া, কিংবা কেউ আবার খালি গায়ে হতে ডিপস দেওয়া, কেউ আবার স্লাইড করা, কেউ আবার দারুণ পোজ দিয়ে ছবি তোলা। বরফ দেখলেই মনের মধ্যে যেন একটা পাগলামি চলে আসে। তো আমি কিন্তু একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি একদম শেষ পর্যন্ত যাবো, কারণ অনেকে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে যাচ্ছেন এবং বাঁদিকে কিংবা ডান দিকে বরফের ঢালে নেমে যাচ্ছেন এবং খেলা করছেন, অনেকেই মিস করেছেন। আর যারা যারা গেছেন তারা কিন্তু সত্যি বর্ডারটা দেখে আনন্দ পেয়েছেন, তার মধ্যে আমিও একজন। তো আমি আপনাদের বলবো, যদি কষ্ট হয় তাহলে আস্তে আস্তে উঠুন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু জায়গাটা মিস করবেন না। আর যদি বেশি কষ্ট হয়, ব্রিদিং প্রবলেম হয়, অবশ্যই অক্সিজেন একটা করে সিলিন্ডার রাখুন, ছোট পোর্টেবল সিলিন্ডার নিয়ে নিন, যেগুলো রাস্তায় যদি কলকাতা থেকে নিয়ে যেতে ভুলেও যান তাহলে বারবার বলছি রাস্তাতে পেয়ে যাবেন, 500 রুপিস করে নেবে। আর এখান থেকে যদি নিয়ে যান তাহলে 300 রুপিসে পেয়ে যাবেন এবং ফুল টাইট অক্সিজেন থাকে ওখানে। একটা নিলে আপনারা 2-3 জন ইউজ করতে পারবেন। একটু ব্রিদিং প্রবলেম হলে একটা দুটো পাফ নিলেন, আবার উঠতে থাকবেন। আর কোকা 30টা মাস্ট, যদিও আমার কিছুই লাগেনি, মানে আই এম ভেরি গ্রেটফুল টু গড যে আমার কোনো রকম ব্রিদিং প্রবলেম হয়নি। আমি আমার এজের অনেক লোককেই দেখেছি যে ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমার ব্রিদিং প্রবলেমটা ছোটোবেলা থেকে কোনো সময় হয় না। তো আমি বেশ কমফোর্টেবলি ওপরে উঠলাম, যদি একটু উঠতে অসুবিধা যখন হচ্ছিল আস্তে আস্তে উঠছিলাম, কিন্তু ব্রিদিং প্রবলেমই হয়নি। কিন্তু যাদের যাদের হয় তারা অবশ্যই কিন্তু টেক কেয়ার করবেন, কোনো বীরত্বের কাজ নয় যে আমি একা উঠে গেলাম কিছু লাগলো না। আর এই যে বলতে বলতে দেখুন ভদ্রলোক ডন মারছে, এরকম অনেকে খালি গায়েও ডন মারে। এই খালি গায়ে বরফে দাঁড়ানোর কি যে যুক্তি এটা বুঝতে পারি না। এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। হঠাৎ করে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, এটা বুঝুন। হঠাৎ করে টেম্পারেচার ডাউনফল হয়েছে, আপনি ভাবছেন যে খালি গায়ে হয়ে গেলেন, দারুণভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে এবং হার্টটা বন্ধ হয়ে গেল, বাস ওই যে পাখি খাঁচা থেকে বেরিয়ে গেল, আর ফিরবে না। তাই বন্ধু, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আমি এটাও বলবো যে এই গা গরমের ছলে ড্রিঙ্কস করে না ওঠাই ভালো। এর জায়গাটা সারাক্ষণ ধরে আমাদের আর্মিরা গার্ড করে রেখেছে এবং এই আর্মিদের কাজ এখানে সর্বক্ষণ গার্ড দেওয়া।
মানে আমি ভাবি যে এই মাইনাসের টেম্পারেচার এখানে সারা দিন, আমি তো দিনের বেলা গেছি, এখন 10:30 11টা বাজে, আমি এখন গেছি, এখনই আমি ঠান্ডাটা দাঁড়াতে পারছি না। এরা রাত্রির বেলা রাত্রির পর জেগে, বোথ দেয়ার সাইড, চায়নার সাইডেও বলছি এবং আমাদের সাইডে বলছি, এরা কিভাবে থাকে। আর আমাদের দিকে সৈন্যরা আমি দেখছি ওপেনে দাঁড়িয়ে আছে, আবার ওখানে ম্যাশনারির কাজও হচ্ছে। তো চলুন আস্তে আস্তে ওপরে উঠি, দেখাই। যদিও একটা পয়েন্টের পর থেকে না এখানে ছবি তোলা একদম নিষেধ, তো আমি একটু চেষ্টা করে তুললাম। তো আমি ভাবলাম যে আমি গেলাম, আমি চোখে দেখবো আর আপনাদের দেখাবো না, এটা কি হয়? তো আমি চেষ্টা করলাম দেখাবার। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংটা, ওটা চায়নার দিকে, আর বাঁদিকে একটা হিল আছে যেটা আমার ক্যামেরার মধ্যে আমি দেখাবো একটু পরে। ওদের ওখানে অবজারভেটরি টাওয়ার আছে। আর এই নাথুলা থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে আরেকটা পাস আছে, যেটা হচ্ছে জেলেপলা পাস। ওটার একটা ছোট্ট ভিডিও আছে আমার এর মধ্যে, ওটা পারলে খুঁজে দেখতে পারেন। বহুদিন আগে আমি সিল্ক রুট যখন গেছিলাম তখন এটা করেছিলাম, তো আমি চেষ্টা করবো দিয়ে দেওয়া। এবার দেখতে দেখতে দেখুন আমি একদম বর্ডারে চলে এলাম। এইটা হচ্ছে একটা কাঁটাতারের বর্ডার উইচ ডিভাইডস ইন্ডিয়া অ্যান্ড চায়না, দ্য টিবেটিয়ান প্রভিন্স ইন চায়না রাদার। তো ইন্ডিয়া চায়নার মধ্যে একটা কাঁটাতার, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা ডিভাইড করছে। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু চায়নার দিকের বিল্ডিং। স্টারটা দেখে বুঝতেই পারছেন রিপাবলিক অফ চায়নার চিহ্ন। এবারে ওটা দেখে দেখে ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। খানিকক্ষণ আপনি দেখলেন ওখানে, মানে দাঁড়াতে দেয় তো খানিকক্ষণ দাঁড়াতে পারেন, কিন্তু আপনারা কোনোভাবেই ছবি টবি তুলতে পারবেন না। আমি মানে আমার কপালের জোরে একটু ছবি তুলতে পেরেছি, খুবই খারাপ কাজ করেছি, কিন্তু কিছু করার নেই। আমি তো আপনাদের দেখাবো বলে একদম দৃঢ় প্রতিজ্ঞ, তাই দেখলাম। তো আজ যখন নামছি তখন ভাবলাম একটু শর্টকাট নিই। কিরকম শর্টকাট? যে স্লাইড করে নামি। আমার মধ্যেও কিন্তু একটা ছোট বাচ্চা আছে, ভুলে যাবেন না। আপনাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তো যেই বলা সেই কাজ, দড়িটা খুলে আর সঙ্গে সঙ্গে দাঁড়াতে গেলাম, রিলিজ করতে পারলাম না, নিয়ে থেকেই একদম স্লাইড করে 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 নিচে চলে যাচ্ছি। দেখুন 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 কিরম ভাবে স্লাইড করে যাচ্ছি, এবং সামনে কটা লোক না থাকলে আমি একদম হড় করে অনেক নিচে চলে যেতাম। তো ওইখানে যাই হোক একটু রেজিস্ট পেয়ে গেলাম, কিছু লোক ওপরে উঠছিল। তবে ইচ্ছা করছিল স্লাইড করে পুরোটাই নিচে নেমে যায়, আর সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছা করছিল না। তবে একটা কথা কি জানেন, মানে পশ্চাৎ প্রদেশের পেছনের দফা রফা হয়ে যায়, তবে বেশ ভিজে যায়, লাগে না। আমি বলতে পারি আপনারা স্লাইড করবেন, যে খুব লাগে তা নয়। আমি জিন্স পরেছিলাম, জিন্সের পেছনটা ভিজে যাচ্ছিল এবং ঠান্ডা অনুভূতি আসছিল। এটা তো আসবেই, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয়, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়। তো যাই হোক আমি আবার স্লাইড করতে থাকলাম, এবং স্লাইড করতে করতে যতটা পারলাম নিচে যাওয়ার চেষ্টা করলাম। এবং একটা পয়েন্টে এসে মনে হলো যে সত্যি এবারে কিন্তু প্যান্টটা বেশ ভালোই ভিজেছে। আর আমি যে জুতোটা পরে গেছিলাম, এই জুতোটা কিন্তু স্নো বুট নয়। স্নো বুট আমি নিইনি কিনা নিতে ভুলে গেছিলাম, কোনোটাই একটা এক্সাইটমেন্টের মধ্যে যে যাবো, শুনেছি খুব ফ্রেশ স্নোফল হয়েছে, সাদা, আর তার মধ্যে সাদা জ্যাকেটটা, মানে সাদার মধ্যে সাদা, চারিদিকে সাদা সাদা হয়ে গেছে, আর মাঝে যে টুপিটা সেটা কালো, আর চশমাটা ব্রাউন। তো একটা দারুণ কম্বিনেশন হয়ে গেছিল, আমি মানে বরফের সঙ্গে মিশেই যাচ্ছি মনে হচ্ছে। আপনাদের একটু কিরম লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে, কিন্তু আমরাও বোকা, কারণ কমেন্টস পেলে মনটা খুব আনন্দ হয়। তো যাই হোক এখানটা নামলাম, নেমে একটু দাঁড়াবার এবার চেষ্টা করলাম। আর এখানে যে দেখছেন আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি, এটা টেকনিক্যাল ফল্ট। এখানে কথা খুবই বলেছিলাম আমি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে, কিন্তু রেকর্ডিং কিছুই হয়নি। আইদার বরফে মাইক্রোফোন কাজ করেনি, নাহলে মাইক্রোফোনের বাটনটা অন করতেই এক্সাইটমেন্টে ভুলে গেছি। তো যাই হোক কি বলেছিলাম মোটামুটি তার একটা জিস্ট আপনাদের বলছি, শুনবেন। এটাও কিন্তু সিকিমের তথা এই নাথুলা পাসের একটা ইতিহাস। এই নাথুলা পাসটা ট্র্যাডিশনালি ইন্টারপ্রিটেড অ্যাজ হুইসলিং পাস। এই পাসটাকে হুইসলিং পাসও বলা হয়। আর চাইনিজ গভর্নমেন্ট বলে এই এরিয়াটা যেখানে হচ্ছে সবচেয়ে ডিপেস্ট স্নো থাকে এবং সবচেয়ে চিলিং এয়ার থাকে। চাইনিজ গভর্নমেন্টরা এটাকে মানে ডিসক্রাইব করে। আর আমাদের এখানে লেপচা লোকেরা এটাকে বলে নাটোলা। ওই নাটোলা কথা থেকেই নাথুলা এসে গেছে। তো এই হচ্ছে মোটামুটি নাথুলা পাসের একটা নেমের মিনিং আর তার ইন্টারপ্রিটেশন। আর এর হিস্ট্রি কিন্তু বিশাল বড়। নাথুলা পাসটা অ্যাকচুয়ালি ব্রিটিশ রাজের সময় থেকেই এটা ওপেন ছিল। তখন টিবেতের সঙ্গে সিকিম হয়ে ইন্ডিয়ার বাণিজ্য হতো। তো ব্রিটিশ রাজের আন্ডারে যখন সিকিম আমাদের আন্ডারে ছিল না, ইন্ডিয়ার মধ্যে জয়েন করেনি, তখন এই রুটটা দিয়ে হেভি ট্রেড হতো। ওদের ওখান থেকে সিল্ক আসতো, আমাদের এখান থেকে খাবার জিনিস প্রচুর যেত, এবং মিনস অফ ট্রান্সপোর্টেশন তখন ছিল মিউলস মানে খচ্চর এবং ঘোড়া।
তখনকার দিনে তো মোটর কারেবল রোডস খুব কম ছিল, তাই এইগুলো দিয়ে মেন ট্রান্সপোর্টের কাজটা হতো। আর যখন পিপল অফ চায়না, দ্য রিপাবলিক, টুক মানে কন্ট্রোল অফ টিবেট, মানে টিবেটকে যখন ক্যাপচার করলো 1950-তে, তখন এই রুটটা টোটালি ওরা নিয়ে নিল এবং সাপ্রেস করে ফেললো ট্রেডটাকে, এবং প্রায় বন্ধ করা ছিল 4টে ডিকেড, 40 বছর। যখন অটল বিহারী বাজপেয়ী সাহেব ওদের দেশে গেল, তখন ইন্ডিয়ার রিলেশনটা একটু ভালো হয়েছে, কারণ তার আগে ইন্ডিয়ার দুটো যুদ্ধ হয়ে গেছে অলরেডি, 1961 এবং 1967-এ। তো এই দুটো যুদ্ধের জন্য ইন্দো চায়না রিলেশনটা খারাপ হয়ে গেছিলো। তারপর উনি গিয়ে আবার ঠিক করেন 2003-তে, এবং ফলোয়িং 3 বছর পরে অনেক ঝড়ঝাপটা করার পরে এই লাইনটা আবার খুলে যায়, মানে এই যে ট্রেড রুটটা আবার খুলে যায়। তো আবার ট্রেড চালু হয়ে যায় ইন্ডিয়া আর চায়নার মধ্যে, মানে ইন্ডিয়া আর টিবেটের মধ্যে, যেটা চায়না অকুপাই করে রেখেছে। বারবার এই কথাটা কেন বলছি, টিবেট জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি প্রচুর ভিডিও দেখি টিবেটের। টিবেটকে ক্যাপচার করার কোনো যুক্তি হয় না, এত শান্তিপ্রিয় দেশ। যাই হোক, এটা পলিটিক্যালি কি ঘটেছিল, কি কারণে হয়েছিল, এত তো আমার জানা নেই। আপনারা যদি জানেন আমাকে নিশ্চয়ই বলবেন, কিংবা কোনো ব্লগে কিংবা কোনো আর্টিকেল যদি থাকে আমাকে অলরেডি ফরওয়ার্ড করতেই পারেন, আমার জিমেলে পাঠাতে পারেন, কিংবা আমাকে যা মানে সোর্সগুলো, লিঙ্কগুলো পাঠাতে পারেন। তো এই যে অ্যাট্রোসিটিস যেটা দেখেছে এই নাথুলা পাস, তার মধ্যে 1962-এর যে ওয়ারটা, এটা একটা বিশাল ওয়ার ছিল। সেই ওয়ারটার পরে আবার 1967-এ এটা তো সিনো ইন্ডিয়ান ওয়ার হলো 1962-তে, আবার 1967-এ যে ওয়ারটা হয়েছে, সেই ওয়ারে প্রচুর লোক মারা গেছে, মানে দুদিকে ভারী গোলা বর্ষণ হয়েছে, ফাটাফাটি লোক মরেছে, এবং লোক মরে যাওয়ার পরে জায়গাটা একদম পুরো বন্ধ ছিল। তো ওই সময়টায় যে টাসেলটা হওয়ার পরে পুরোটাই বন্ধ ছিল, নাথুলা পাসটা বেশ বন্ধ ছিল। ইন্ডিয়ান আর্মির দ্বারা এইদিকে ক্যাপচার করা ছিল পুরো নাথুলা পাসটা, আর ওদের ওইদিকে পিপলস লিবারেশন আর্মি অফ চায়না, পিএলএ যেটাকে বলা হয়, তারা কভার করে রেখেছিল। যখন আপনারা বর্ডারটার দিকে উঠবেন, তখন একটা দেখবেন ডান দিকে স্টল করা থাকে, ওই সিঁড়ির মধ্যে উঠতে উঠতে দেখবেন এই স্টলটা মেনটেন করে কিন্তু ইন্ডিয়ান আর্মির লোকেরা। এখানে আপনারা সিঙ্গারা এবং চা এগুলো পাবেন, অবশ্যই কস্ট, এবং কস্টটা একটু বেশিই লাগে। অত উঁচুতে যখন আপনি খাবেন, ওখানে আপনাকে সেবা দিচ্ছে, ওখানে আপনাকে ফেসিলিটি দিচ্ছে, তো ওখানে তো কস্টটা একটু বেশি হবেই। তো যাই হোক, এইটা একটা ব্রিফ হিস্ট্রি নাথুলার, এবং নাথুলা বর্ডারটাও আপনাদেরকে যতটা পারলাম দেখালাম, যদিও এটা দেখানোর সিস্টেম নয়, কিন্তু আমি চেষ্টা করেছি যেটা আমি দেখবো আপনাদের দেখাবো, যেটা আমার মোটো, হোয়াট আই সি আই উড লাইক দ্যাট ইউ অলসো সি উইথ মি, অ্যান্ড wherever I travel I like to take with me all of you. তো নিচে নামবেন যখন, নাথুলার যে ফলকটা করা আছে, ওখানে অবশ্যই ওখানে অনেকগুলো সেলফি নেবেন, জায়গাটা যাতে ইয়াদগার হয়ে থাকে। কিন্তু যে কোনো জায়গায় যাবেন, ইয়াদগার যদি না বানাতে পারেন, মানে মেমোরিজ যদি না বানাতে পারেন, তাহলে লাইফ বেকার। তাই লাইফে অ্যাডভেঞ্চার করুন, প্রচুর ঘুরুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান। এখানে গৌতম বুদ্ধ স্ট্যাচুটা যেটা রাখা আছে, উইচ ইন্ডিকেটস গৌতম বুদ্ধ মানে সিম্বল অফ পিস, লাভ, স্যাক্রিফাইস। তো গৌতম বুদ্ধর স্ট্যাচুটা এখানে দেখে খুব ভালো লাগলো। আর পেছনে দেখতে পাচ্ছেন আর্মির একটা জিপ যাচ্ছে। তো এই জায়গাটা টোটালটাই আর্মি বেল্ট। তো এখানে যেটা বলছিলাম আর কি, যেটা আপনারা গিয়ে ওখানে মেমোরিজ তৈরি করুন, ভালোভাবে স্লাইড করুন। আমি যেহেতু একা গেছিলাম, আমার পার্টনার কেউ ছিল না, তাই আমাকে কেউ বরফ ছুঁড়েও মারলো না, খুব মনে দুঃখ হয়ে গেল। যদি কেউ ছুঁড়ে মারতো ভালোই লাগতো, কিন্তু মারলো না। তো আমিও কাউকে মারতে পারলাম না। তো কুহুকে বলি, তুমি কিন্তু নেক্সট টাইম যখন যাবো অবশ্যই যাবে, নাহলে মিস করবে। যাই হোক, ডেকে ডেকে নেক্সট যে গন্তব্য আমাদের, সেটা হচ্ছে নিউ বাবা মন্দির। তবে সেইটা আর এই ব্লগটায় দেখাতে পারছি না, কারণ এই ব্লগটা টু লং হয়ে যাবে, অলরেডি 30 মিনিটস হয়ে গেছে। আপনাদের বোর করেছি, তবে সত্যি কি বোর হলেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, কারণ খুব চেষ্টা করেছি আপনাদের দেখাবার জন্য। আমি একটু শর্টও করতে পারতাম, রাস্তাটা স্কিপ করাতে পারতাম, কিন্তু এত সুন্দর রাস্তাটা লেগেছে, আপনাদের না দেখিয়ে পারলাম না। নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক ঘুরতে আপনার মোটামুটি 3.5 ঘন্টা লাগবে। গ্যাংটক শহর থেকে আসতে 1.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগে, আপ ডাউন মিলে ওরকম টাইমই লাগে, মোটামুটি 3-3.5 ঘন্টা। আমি শুভ্রজিৎ ভট্টাচার্য বলছি, আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, এবং আনন্দে ঘুরে বেড়ান। সবাইকে আনন্দ দিন, নিজেরাও আনন্দে থাকুন।